জনগণ কখনো বিট্রেয়ারদের ক্ষমা করে না, জামায়াতের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল। আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গঠনের আগ্রহ। ধোঁয়াশা তৈরি করছে বিএনপি, অভিযোগ জামায়াতে। ধানের শীষ নৌকা লাঙ্গল নয়, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হিন্দু সম্প্রদায়কে আহ্বান। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন, জানালেন প্রেস সচিব। দ্রুত গণভোট দাবি হাসনাতে, সনদ জটিলতার মাঝেই ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ। অন্তর্বর্তী সরকারের 14 মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 40 হত্যাকাণ্ড, অধিকারের রিপোর্ট। বেড়েছে অজ্ঞাতনামা লাশ ও কারা হেফাজতে মৃত্যু। কুয়ালালামপুরে বসে ভারত মার্কিন 10 বছরের প্রতিরক্ষা চুক্তি, হেগ সেতের পোস্ট, নতুন যুগে প্রবেশ বললেন রাজনাথ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে গণভোটের দাবিতে মাঠে নামা দলটিকে হুঁশিয়ার করে বলেন, দেশের মানুষ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না। যা হবার হয়েছে, সমস্যাগুলো সমাধান করে সবাই যাতে নির্বাচনে যেতে পারে সেই পথে এগিয়ে চলতে সরকারকে আহ্বানও জানান মির্জা ফখরুল। বিস্তারিত আহমেদ সরওয়ারের রিপোর্টে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা সংগ্রামে আসম আব্দুর রবের ভূমিকার কথা উল্লেখ করেন। বলেন, রাজনীতিতে আজকে যে সংকট তৈরি হয়েছে তা করেছে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি সংস্কার চায় না বলে অনেকে জাতিকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ তার। বলেন, বিএনপি সংস্কার চায় বলেই সনদে সই করেছে। আস্থা আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রেয়ারের যারা বিট্রে করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন। যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন রাখেন, ঐকমত্য কমিশন দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? তারা কি নতুন করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়? আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না, সরকার কোনো বিরোধ বৈরিতার পথে হাঁটবে না, সরকার সমঝোতা ঐকমত্যের জায়গাটার পথে হাঁটবে। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়। আচ্ছা, যে সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয়, তাহলে আমাদের করার কি আছে? আওয়ামী লীগের অপকর্ম, দুষ্কর্ম সব কিছুর বিচার হবে। ইউনূস সাহেব, আপনি মনে করবেন না আপনি এবং আপনার পরিষদরা যে অপকর্ম করে যাচ্ছে, এইটাও বিচারের বাইরে থাকবে না। এদিকে বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন বিএনপি মহাসচিব। বলেন, আন্দোলন সংগ্রামে তরুণরা অংশ নিয়েছে বলেই সংগ্রাম সফল হয়েছে। যত সংকট অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনই তৈরি করেছে বলে আবারও অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকেই অন্য কেউ সেটা করে দেবে না।
মির্জা ফখরুল বলেন, বিভিন্ন দল মত পথ থাকবে, কিন্তু একটি বিষয়ে সবাই একমত, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে। তারা একটা ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করছে। অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রিপোর্ট করছেন নাজমুল নিশান। কুমিল্লা সদর দক্ষিণের সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 14 গ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করছে, সংস্কার মানছে না। বিএনপি তালে রস আমে রস একসাথে করে ফেলেছে। নির্বাচন না হলে যারা ষড়যন্ত্র করছে, ভারতে বসে আছে, তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে বলে মন্তব্য তার। বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব করে বলে যে এটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে। কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে। তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ? এখন বিএনপি যদি সংস্কার না মানে, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না, আমরা এটাকে বয়কট করছি। এদিকে ফেব্রুয়ারিতেই নির্বাচন চেয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, লাঙ্গল ধানের শীষ ও নৌকা দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে হিন্দু মহাসমাবেশে তিনি এইসব কথা বলেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে। লাঙ্গলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি। নাকি বলেন? দুর্নীতি, চাঁদাবাজ, এইসব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি। নাকি বলেন? একটা দলই শুধু বাকি আছে। অন্যদিকে প্রধান উপদেষ্টার কাছে পিআর পদ্ধতিতে নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে জামায়াতে ইসলামী। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রাজধানীর মিরপুর 13 নম্বর শেরে বাংলা স্কুল ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনে এমন দাবি করেন জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না, এখানে গুন্ডামো হবে না এবং প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার স্বীকৃত হবে। পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে ভোট ডাকাতি প্রতিরোধ করা সম্ভব বলেও জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোনো উত্তাপী নির্বাচন ঠেকাতে পারবে না, 15 ফেব্রুয়ারির আগেই হবে নির্বাচন, বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শফিকুল আলম। অন্যান্য যত ইস্যু আছে সেগুলো নিয়েও কাজ হচ্ছে বলে জানান প্রেস সচিব। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। সংসদ নির্বাচনের আগেই গণভোটের আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে পিরোজপুরে সংগঠনটির জেলা নেতাদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে, তবে এর আগে গণভোটের পক্ষে আদেশ দিতে হবে। আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয়, বরং প্রধান উপদেষ্টাকেই এই আদেশ দেওয়ার দাবি জানান হাসনাত। আমাদের অতি দ্রুত এই গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে এবং এই আদেশটি কোনো অধ্যাদেশ নয়, কোনো প্রজ্ঞাপন নয়, অবশ্যই আদেশ হতে হবে এবং এই আদেশটি আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই আদেশটি জারি করতে হবে।
কোনো ফেসিস্টের রেখে যাওয়া, আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন, চুপ্পু এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। শেষ হলো জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ, তবে এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কাটেনি জটিলতা। সরকার চাইলে সনদের সুপারিশ অনুযায়ী এখনও জটিলতা কাটানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। রিপোর্ট ইমরুল কায়সার। সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে গত 12 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠন হয় 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সংবিধান, নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে কমিশন। বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দল সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন প্রস্তুত করে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। গত 17 অক্টোবর এতে সই করে বিএনপি, জামাত সহ 25টি দল। পরে 28 তারিখ জুলাই সনদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট না রাখা, বাস্তবায়ন আদেশ গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে তা নিয়ে দেখা দেয় বিতর্ক। তবে ঐকমত্য কমিশন যতটুকু করেছে তার প্রশংসাই করছেন বিশ্লেষকরা। ঐকমত্য কমিশন একটা ইম্পসিবল জায়গা থেকে সে একটা সলিউশন বের করার চেষ্টা করেছে, এবং আমি যদি বিবেচনা শব্দটাকে বিবেচনা হিসেবে রাখি তাহলে তারা দুটা কাজ করেছে। একটা হচ্ছে পরবর্তী সংসদকে তারা গাঠনিক ক্ষমতা দিয়েছে, তার মানে তার ক্ষমতা আছে অনেক কিছু বিবেচনা করার। আবার নোট অফ ডিসেন্ট সহ যে রিফর্মটা ঠিকঠাক মতো বাস্তবায়িত হবে না সেই জিনিসটাকে মাথায় রেখে তারা নোট অফ ডিসেন্টটাকে সরিয়ে রেখেছে, কিন্তু একই সাথে একটা লুপহোল তৈরি করে রেখেছে যে লুপহোল দিয়ে নোট অফ ডিসেন্টের বিষয়ে আলোচনাগুলো আবার আসতে পারে। সো এটা কাইন্ড অফ একটা কম্প্রোমাইজ, কিন্তু সেই কম্প্রোমাইজটা করতে গিয়ে পুরো জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। এবং আমি এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনকে দোষ দিই না, কারণ আপনি যদি দেখেন যে এত বিরোধী পক্ষ, আপনি যখন সবার মাঝখানে একটা কম্প্রোমাইজ করতে যান তখন আপনাকে একটা জটিল জিনিস দাঁড় করাতে হয়, সেই জটিল জিনিসটা এখানে দাঁড়িয়েছে। জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচনে শঙ্কা দেখা দিয়েছে, আর আতঙ্ক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে। এ থেকে এখনও উত্তরণের পথ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ শাহান। 8 ঘতে বলা আছে যে আপনি এই যে বিলটা পাশ হবে রেফারেন্ডামে, সেটাকে বিবেচনা করে আপনি সংবিধান সংস্কার করবেন। এখন আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলোর, ইনক্লুডিং যারা এটার পক্ষে বিপক্ষে যে অবস্থানই নিতে চাচ্ছেন না কেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল এখানে বিএনপির ডক্টর ইউনূসের কাছে, আইন উপদেষ্টার কাছে একটা ক্ল্যারিফিকেশন, বা দরকার হলে ঐকমত্য কমিশনের কাছে একটা ক্ল্যারিফিকেশন চাওয়া দরকার যে এই যে আপনারা বলছেন যে বিবেচনা করব, এটার মানেটা কি? তার মানে কি এটা যে রেফারেন্ডামে পাশ হয়ে আসবে এটা তো তাহলে বাইন্ডিং, ম্যান্ডেটরি, এইটা অনুযায়ী করতে হবে, নাকি বিবেচনা মানে আমার হচ্ছে এইখানে কোনো কিছু যোগ করার বিয়োগ করার অধিকার আছে? তারপরে যদি যোগ বিয়োগ করার অধিকার থাকে তাহলে যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্টগুলো আমি এখানে ইনকর্পোরেট করতে পারবো কিনা, এইটার একটা ক্লিয়ার ক্ল্যারিফিকেশন লাগবে। সব মতবিরোধ মিটিয়ে গণভোট সহ জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে আছে দেশবাসী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল থেকে পুলিশ গ্রেফতার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে। বিকালে মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান। ঝটিকা মিছিল থেকে চলতি বছরে এই নিয়ে 3000-এর বেশি জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের অনেকে ঢাকার বাইরে থেকে এসেছে জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে দেশ ও দেশের বাইরে থেকে তাদের অর্থের যোগান দেওয়া হচ্ছে। ঢালাও গ্রেফতার করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, গণগ্রেফতার নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে। নির্বাচন সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে বলে শঙ্কাও জানান এই পুলিশ কর্মকর্তা। ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা একদিনে 244 জন আর একদিন 131 জন এরকম ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করেছি, এবং এই ঝটিকা মিছিলগুলো থেকে ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াস ছিল, এবং অনেককেই আমরা ককটেল সহ গ্রেফতার করেছি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, এবং যে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। আর যারা ঢাকার বাইরে আসছে সেই বিষয়ে আমরা অবশ্যই নজরদারি রাখছি। আমাদের নজরদারি এবং তৎপরতার কারণেই এই যে গ্রেফতারগুলো সেটা সম্ভব হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনের পক্ষে ঢাকা ৬ আসনে মিছিল করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা আব্দুর রহিম ভূঁইয়া। এছাড়া সূত্রাপুর থানা, ওয়ারী থানা, গ্যান্ডারিয়া থানা, বংশাল থানা ও কোতোয়ালি থানা এলাকার ছাত্ররা। বিকালে মিছিলটি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু হয়ে জজ কোর্ট, সিএমএম কোর্ট, রাইসা বাজার, বংশাল ধোলাইখাল, টিপু সুলতান রোড, ওয়ারী হয়ে জয়কালী মন্দির মোড়ে শেষ হয়। ধানের শীষে ভোট দিয়ে ঢাকা ৬ আসনে ইশরাক হোসেনকে জয়ী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ছাত্ররা। ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস ব্যবহারের মাত্রা দিনে দিনে বাড়ছে বাংলাদেশে, ফলে অপহরণ ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। সাবেক উপ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল আজাদ বলেন, শয়তানের নিঃশ্বাস হচ্ছে এক ধরনের মাদক যা অভিনব প্রতারণায় ব্যবহার হচ্ছে। ধুতরার ফুল থেকে মাদকটি দেশে তৈরি হয় অথবা দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ভেনেজুয়েলা থেকে অবৈধভাবে আনা হয়। দ্রুত পদক্ষেপ না নিলে তা ভয়াবহ রূপ নেবে। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। রাজধানীর মিরপুর থেকে শিশু তানহাকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করেছিল দুষ্কৃতকারীরা, যা তানহার নাকে মুখে ধরার সাথে সাথে অপরিচিত লোকটির হাত ধরে হাঁটতে থাকে তানহা। শয়তানের নিঃশ্বাসের তীব্রতা এতই বেশি ছিল যে ৬ দিন পর তানহাকে উদ্ধারের পরও তার প্রতিক্রিয়া দেখেছিল র্যাব। জিজ্ঞাসা করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে, যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে এটা। শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া ভুক্তভোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ৬টা দিন আমাদের ভাষার প্রকাশ করার মতো না। আমাদের ফ্যামিলিতে সবাই জীবিত থেকেও মৃত ছিল। আইনশৃঙ্খলা বাহিনী বলছে শয়তানের নিঃশ্বাসের প্রকৃত নাম স্কোপোলামিন, যা মূলত একটি মাদক। তৈরি হয় উদ্ভিদ থেকে, বিশেষ করে দাতুরা নামের গাছ থেকে। মাদকটি সেকেন্ডে নিয়ে নেয় আরেকজন মানুষের নিয়ন্ত্রণ। গ্রামে গঞ্জে আছে না ধুতরা ফল, এই ধুতরা ফলের বিষ থেকে এক প্রকার ফল থেকে এক প্রকার বিষাক্ত পদার্থ পাউডার বের করা হয়। এইটা মোবাইলের উপর ছিটিয়ে দিলে কিংবা কোনো কাগজের উপর দিয়ে কারোর সামনে ধরলে কিংবা একটু মুখের সামনে ছড়ায় ফেলে দিলে সে লোকের আর হিতাহিত জ্ঞান থাকে না, অ্যাবনর্মালের মতো হয়ে যায়। তখন তাকে যা বলবেন সেই করে। আগে যেটাকে যে শব্দ ইউজ করা হতো হিপনোটিজম, এখন এটা হিপনোটিজম না, এই মেডিসিন তো ঠিক না, এটা হলো এক প্রকার মাদক। এই মাদকটাকে বলে স্কোপোলামিন। এটা বেশি উৎপাদন হয় দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, এল সালভাদর, এই সমস্ত দেশে এই সমস্ত ফলের চাষ হয়। মাদকটির ব্যবহার দিনে দিনে বাড়ছে বাংলাদেশে, যা ভাবিয়ে তুলছে আইনশৃঙ্খলা বাহিনীকে। আইনশৃঙ্খলা বাহিনী যদি এটা ব্যাপকভাবে জানতে পারে, বুঝতে পারে, তাদের প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও তৎপর হয়ে এই গ্যাংগুলোকে ধরা এবং এই স্কোপোলামিন যে মাদকটা যেন দেশে না আসে এবং এই ধুতরা বিষ থেকে, ধুতরা ফল থেকে যেন এই বিষটা তৈরি না করা হয়, সেটার জন্যে কঠোর ব্যবস্থা নিলে বন্ধ হয়ে যাবে। পত্রপত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচার করা, যে লোকজন যেন সচেতন হয়। সাধারণ মানুষ সচেতন না হলে এই মাদকের ভয়াবহতা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব নয় বলে মনে করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সঞ্চয়পত্রের অর্থ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাদের যোগ সাজশ থাকতে পারে এমন ধারণা করছেন সাইবার বিশেষজ্ঞরা। তাই সঞ্চয়পত্র সার্ভারের সাথে যুক্ত কাউকেই সন্দেহের বাইরে না রাখার পরামর্শ তাদের। সঞ্চয়পত্র জালিয়াতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক স্বচ্ছ ধারণা না দিলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক বাড়বে, আশঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সিস্টেম জালিয়াতি করে গত 23শে অক্টোবর সঞ্চয়পত্রের 25 লাখ টাকা তুলে নিয়েছে দুষ্টু চক্র। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রেই ধরা পড়েছে চাঞ্চল্যকর এই ঘটনা। এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে 4 আসামির অন্যতম আরিফুর রহমানকে। তদন্তের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে জালিয়াতির ঘটনা হ্যাকিং নাকি পেছনে ভিন্ন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এখন প্রথম দিকে আমরা বলছি এটা জালিয়াতির মাধ্যমে হয়েছে, তবে এটা জালিয়াতি না এটা হ্যাকিং হয়েছে কোনটা সেটা হচ্ছে তদন্তের পরে এই জিনিসটা স্পষ্ট হবে আমাদের। সাইবার বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ কর্মীদের যোগসাজশ ছাড়া সঞ্চয়পত্র জালিয়াতির ঘটনা প্রায় অসম্ভব। এখানে 3টি জিনিস হয়েছে, আপনি যদি খেয়াল করেন ওনার মোবাইল নাম্বার চেঞ্জ করা হয়েছে, মোবাইল নাম্বার চেঞ্জ করার পরে ওনার যেটা লিমিট ছিল এটা বাড়িয়ে নেওয়া হয়েছে এবং ফাইনালি টাকাটা উত্তোলন করা ফেলা হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এখানে ইনসাইডার থ্রেটের একটা অংশ আছে যেটার সঙ্গে যোগসাজশ হয়ে বাইরের একটা গোষ্ঠী সহ এই পুরো সিনারিওটা ক্রাইম করা হয়েছে। যাদেরকে অথরাইজ করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের হয়তো কেউ না কেউ যদি কম্প্রোমাইজড হয় তার সঙ্গে হয়তো বাইরে কেউ সংযোগ থাকতেই পারে এবং তাহলে এই জাতীয় ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। তবে এটাও ঠিক যেহেতু সফটওয়্যার ডিভেন ওয়ার্ল্ডে আমরা আছি, সেখানে ইন্টারনেট কানেক্টেড পৃথিবীতে বাইরে থেকে হ্যাক করে এরকম ঘটনা ঘটা সম্ভব যদি সেটা কোনো সিকিউরিটি ফ্ল থাকে। সেটা যে অসম্ভব সেটা করে দেওয়ার কোনো কারণ নেই। তবে আবার সফটওয়্যার বাগকে যদি ব্যবহার করে এটা করে থাকে তাহলে ব্যাপারটা আরও ঝুঁকির। সরকারি বেসরকারি ব্যাংক, সঞ্চয় অধিদপ্তর ও পোস্ট অফিসে বিভিন্ন গ্রাহকের সঞ্চয়পত্রে জমার পরিমাণ প্রায় 3.5 লাখ কোটি টাকা। তাই গ্রাহকদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। হয়তো প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না, কারণ এরকম গুরুত্বপূর্ণ বিষয় একজন করলে একজন নোটিফাইড হওয়া উচিত বা 2-3 জন কয়েকটা লেয়ার অফ অথরাইজেশন থাকে। আর যদি ফুল লেয়ারটাই কম্প্রোমাইজড হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোনো সফটওয়্যার দিয়ে ঠেকাতে পারবেন না। এখন এক্ষেত্রে কী হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংকের আসলে তদন্ত করে তাদের আসলে বলা উচিত এবং ট্রান্সপারেন্টলি বলা উচিত যে ফ্লগুলো আছে সেগুলো তারা ফিক্স করেছেন এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না। যখন কেউ নিউজে দেখবে হচ্ছে এরকম সঞ্চয়পত্র রাখার পরও এটা আরেকজন তুলে নিতে পারে, তখন আমি কেন গভর্নমেন্টের সঞ্চয়পত্রে আস্থা রাখবো? সো আস্থাটা এখানে ফিরিয়ে আনার জন্য গভর্নমেন্টকেই অ্যাক্ট করতে হবে। অভিযুক্ত যারা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। সঞ্চয়পত্রে জালিয়াতির ঘটনা বন্ধে সার্ভার মনিটরিং সিস্টেম আরো জোরদার করার তাগিদ দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গেল 14 মাসে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার 40 জন জানানো হয়েছে মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, গত বছরের 9 আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত 40 হত্যাকাণ্ডের মধ্যে নির্যাতনে মৃত্যু হয়েছে 14 জনের, গুলিতে 19 জন এবং পিটিয়ে হত্যা করা হয়েছে 7 জনকে। গত 14 মাসে সাংবাদিকদের উপর হামলার ঘটনা 242টি। এদিকে চলতি মাসে দেশে অজ্ঞাতনামা লাশ উদ্ধার এবং কারা হেফাজতে মৃত্যুর ঘটনা বেড়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর মাসিক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, চলতি অক্টোবর মাসে 66টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ অবস্থান দ্বিতীয়তে হলেও চাহিদা উঁচুতে থাকা ম্যানমেড ফাইবার পণ্যের বাজারে এখনও মূলত প্রবেশই করতে পারেনি দেশ। তবে বর্তমান মার্কিন শুল্ক নীতি ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু উৎপাদনে বাংলাদেশে চীনা বিনিয়োগের সুযোগ তৈরি করেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তৈরি পোশাক মালিকরা বলছেন, তৈরি পোশাক খাতের স্বার্থে বাড়তি সুযোগ দিয়ে হলেও ম্যানমেড ফাইবারে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত। গোলাম মইনুল আহসানের 3 পর্বের প্রতিবেদনের শেষটি আজ। তৈরি পোশাক খাত নিয়ে অন্তত 1 দশকের আলোচনা। বাংলাদেশ লো ভ্যালু বা স্বল্প মূল্যের পণ্য রপ্তানির মধ্যে আটকে আছে। এ কারণে রপ্তানির চেহারায়ও উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। যদিও এখন আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদার কেন্দ্রে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তু, সেখানে বাংলাদেশের অবস্থান অনেক পিছনে। সেক্ষেত্রে মার্কিন শুল্ক নীতি চীনা বিনিয়োগের সম্ভাবনা তৈরি করেছে। ম্যানুফ্যাকচারিং এ ইনভেস্ট করার মাধ্যমে আমরা যে রপ্তানি অধিক পরিমাণে বাড়াবো সেটা এখনো ব্যাপকভাবে আসে নাই, কিন্তু সেটা সম্ভাবনা আছে। বিশেষ করে গার্মেন্টে কিছু কিছু হয়েছে। একটা বড় মাপের সম্ভাবনাময় জায়গা হচ্ছে ম্যানমেড ফাইবারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনারা জানেন যে চায়না যদি বাইরে অত বেশি তারা রপ্তানি করতে না পারে, আর আমরা যদি অধিক পরিমাণে গার্মেন্ট ভবিষ্যতে রপ্তানি করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই কৃত্রিম তন্তু বেসড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কে সেখানে তৈরি করতে হবে। এবং সেখানে চায়না হচ্ছে গ্লোবাল লিডার, কাজে তারা যদি সেখানে ইনভেস্ট করলে হয়তো আমরা দেখবো যে আমাদের রপ্তানি করার সুবিধা পাবে। আমার এখানে বিকেমিতে অনেক চাইনিজ ইনভেস্টার আসছে এবং আমরা এখানে যে বাংলাদেশে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন যে প্রেসিডেন্ট মিস্টার লিউ, তাকে আমরা কিন্তু দায়িত্ব দিয়েছি ফরেন ইনভেস্টমেন্টকে আনার জন্য এবং আমাদের দিক থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে রেখেছি। কিন্তু আমরা কিন্তু ওইভাবে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু শুল্ক ছাড় দিয়ে হলেও
কৃত্রিম তন্তুতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করা উচিত বলে মনে করেন বিকেএম এর সভাপতি। স্পেশালি আমি সরকারকে অনুরোধ করব, ম্যানমেড ফাইবারে যারা ইনভেস্ট করতে আসবে তাদের জন্য আলাদা সেপারেট কোনো একটা ইনসেন্টিভ দেওয়া হোক। তাতে কি হবে, আমরা যে ম্যানমেড ফাইবারে হাই ভ্যালুড আইটেমগুলিতে পিছিয়ে আসি, তাহলে কিন্তু চাইনিজরা এসে যদি ওই জায়গাটা ইনভেস্ট করে, তাহলে দুইটা কাজ হবে। একটা হলো বাংলাদেশ থেকে ম্যানমেড ফাইবারের হাই ভ্যালুড আইটেমগুলি এক্সপোর্ট হবে। দ্বিতীয়ত হলো এইটার যে টেকনোলজি, এই টেকনোলজিটা বাংলাদেশে আসলে আমাদের লোকজন দেখে ওখানে কিছু শিখবে এবং পরবর্তীতে আমাদের অন্য ইন্ডাস্ট্রিতেও এটা আমরা সেট আপ করার জন্য আমরা এটা সহযোগী ভূমিকা রাখবে। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনা আরো বাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। শীতের আগাম সবজি আসায় কমছে দাম। কেজিতে 20 থেকে 30 টাকা কমে বেশিরভাগ সবজিই নেমে এসেছে 50 টাকার মধ্যে। সবচেয়ে বেশি কমেছে সিম, মূলা, ফুলকপি, বাঁধাকপির দাম। সবজির পাশাপাশি কমেছে ডিম ও মুরগির দামও। তবে এখনো চড়া মাছের দাম। বিস্তারিত শুভ মাহফুজের প্রতিবেদনে। নানা অজুহাতে গত কয়েক মাস ধরে 80 থেকে 120 টাকায় বিক্রি হতো বেশিরভাগ সবজি। তবে এখন বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি শিম 50 থেকে 70, মূলা 30 টাকা, প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে। এছাড়া অন্যান্য সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। শিমের কেজি ছিল 80 টাকা, এখন 50 টাকা কেজি বিক্রি করতে আসছে। বেগুন 80 ছিল, এখন 60 বেশি। আবার ভেন্ডি ছিল আপনার 60 টাকা 50 টাকা, আজকে 40 টাকা কেজি। প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা একটু সবজির দাম বেশি পাইছিলাম, আলহামদুলিল্লাহ এখন কম। সবজির দাম কমার প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিম মিলছে 120 থেকে 25, আর সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে সোনালী বেচছি 280, 300 টাকা, আর আজকে বেচতেছি 270, 80। ব্রয়লার মুরগি বেচতেছি 170, দেশি মুরগি 550, আর লেয়ার মুরগিটা 300 টাকা কেজি। 30 টাকা 35 টাকা গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে এখন চলতে আছে লাল ডিম 125 টাকা ডজন, সাদা মুরগির ডিম 120 টাকা, হাঁসের ডিম 210 টাকা ডজন। তবে এখনো কোনো সুখবর নেই মাছের বাজারে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ শুরু হলেও দাম আকাশচুম্বী। অন্যান্য মাছও নেই সাধারণের নাগালের মধ্যে। 1.5 কেজিটা কেজি হলো 250, আর এটি 1 কেজি 101 কেজি, এটির দাম হলো 2400 টাকা কেজি। আর ছোট আছে 3 টাকা কেজি, 2 টাকা কেজি, ওগুলো হলো কেজি 1000। দেশে যে পরিস্থিতিতে দাম হয় আমার তার কিছু করেন, সাধারণ মানুষের যে অবস্থা তেমনই চলতে আছে। মাছটা যদি আশা করে নেই তাহলে আর 2-3টা বাজার ধুয়ে দিতে হইব। এদিকে কয়েক সপ্তাহ থেকে স্থিতিশীল রয়েছে চালের দাম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জনগণ কখনো বিদ্রোহীদের ক্ষমা করে না, জামায়াতের উদ্দেশ্যে বললেন মির্জা ফখরুল। আন্দোলনের সঙ্গীদের নিয়ে সরকার গঠনের আগ্রহ। ধোঁয়াশা তৈরি করছে বিএনপি, অভিযোগ জামায়াতে। ধানের শীষ নৌকা লাঙ্গল নয়, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হিন্দু সম্প্রদায়কে আহ্বান। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন, জানালেন প্রেস সচিব। দ্রুত গণভোটের দাবি হাসনাতে। সনদ জটিলতার মাঝে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ। অন্তর্বর্তী সরকারের 14 মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 40 হত্যাকাণ্ড। অধিকারের রিপোর্ট বেড়েছে অজ্ঞাতনামা লাশ ও কারা হেফাজতে মৃত্যু। কুয়ালালামপুরে বসে ভারত মার্কিন 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হেগসেতের পোস্ট। নতুন যুগে প্রবেশ করলেন রাজনাথ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।